ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা সাভারের একটি রিসোর্টে বসে করা বলে জানিয়েছে গোয়েন্দারা। এ সময় সেখানে দুজন নারী সদস্য উপস্থিত ছিলেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী এ তথ্য জানান। তিনি বলেন, গত শুক্রবার ভোরে সাভারের মধুমতি মডেল টাউনের গ্রিন জোন রিসোর্টে ৩.৫ ঘণ্টা ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে মিরপুরের আলমগীর হোসেন রিসোর্টের নাইট ডিউটিরত কর্মী হাবিবুর রহমান সিয়ামের মাধ্যমে ২০৪ নম্বর কক্ষটি বুকিং দেন। পরে রাত ৪টা ৮ মিনিটে আলমগীরের পরিচয়ে দুই নারী কক্ষে প্রবেশ করেন। পরে সকাল ৫টা ২৫ মিনিটে আলমগীর হোসেন আরও একজনকে সঙ্গে নিয়ে ওই কক্ষে অবস্থান নেন। সকাল ৮টা ২৫ মিনিটে চারজন একসঙ্গে কক্ষ ত্যাগ করেন। তাদের রিসোর্টে যাতায়াতের সিসিটিভি ফুটেজ ও ভিডিও ক্লিপ সাংবাদিকদের হাতে এসেছে। খুলনা মহানগরীর আদালত চত্বরে সংঘটিত আলোচিত জোড়া খুনের ঘটনায় হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব ৬। গত ৩০ নভেম্বর খুলনা মহানগরীর আদালত চত্বরের প্রধান ফটকের সামনে প্রকাশ্য দিবালোকে ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিজ্ঞ আদালতে হাজিরা প্রদান শেষে বের হওয়ার সময় ফজলে রাব্বি বাজন ও হাসিব হাওলাদারকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে র্যাব ৬। এরই ধারাবাহিকতায় বুধবার ১৭ ডিসেম্বর বিকেলে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এবং ভিডিও ফুটেজে দৃশ্যমান এক অভিযুক্তকে খুলনার রূপসা উপজেলার আইজগাতি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ এজাজুল হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উক্ত হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন। একজন অভিযুক্তকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই, যাকে কিনা এই যে সিসিটিভি ফুটেজ, এই ফুটেজের মধ্যে তাকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এই ব্যক্তিটি এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল। এই হত্যাকাণ্ডে সর্বমোট ৭ জন ব্যক্তি সরাসরি অংশগ্রহণ করে এবং পাশাপাশি আরো বেশ কিছু ব্যক্তিবর্গ থাকে যারা কিনা এই আদালত চত্বরকে সেন্টারে রেখে তারা বিভিন্ন পয়েন্টগুলোতে অবস্থান করতে থাকে। মুন্সিগঞ্জের গজারিয়ায় আলোচিত জহিরুল ইসলাম জয় হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী লালু সহ ৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী। ওসি জানান, বুধবার গভীর রাতে ঢাকা ও আশেপাশের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে র্যাব ৩ ও র্যাব ১১ এর সদস্যরা তাদের গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়। ওসি বলেন, লালু গজারিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলা সহ অস্ত্র, মাদক ও মারামারি সহ বিভিন্ন অপরাধে অন্তত ২৩টি মামলা রয়েছে। এই ৪ আসামি গ্রেফতারের ফলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দাবি আদায়ে কুমিল্লা নগরীর ৩টি বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে কুমিল্লা বাস মালিক সমিতি। এতে কুমিল্লা নগরী সহ জেলার প্রায় ৪০টি সড়কে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। ফলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, চাঁদপুর সহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কগুলোতে বাস চলাচল বন্ধ থাকে। জানা গেছে, জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে কুমিল্লা চাঁদপুর সড়কে আইডি পরিবহন চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। পরিবহন নেতাদের দাবি, কুমিল্লা নগরীর ৩টি বাস টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন কয়েক হাজার বাস ও মিনি বাস চলাচল করে। তবে আইডি পরিবহন যথাযথ রুট পারমিট ছাড়াই টার্মিনাল ব্যবহার করতে চাইছে। এই দ্বন্দ্বেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বরিশালের বাকেরগঞ্জে পূর্বাঞ্চলের কারখানা নদীর উপর সেতু না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় হাজারো মানুষকে। নদী পারাপারে নির্ভরযোগ্য ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষদের। বর্ষা মৌসুমে নদীটি উত্তাল হওয়ায় ট্রলার ডুবির ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের। স্থানীয়দের দাবি, দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের। প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের দুর্গাপাশা ও ফরিদপুর ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলা কারখানা নদী। স্থানীয়দের কাছে এটি শুধু একটি নদী নয়, ভয়, ঝুঁকি আর মৃত্যুর আরেক নাম। বর্ষা মৌসুম এলেই উত্তাল ঢেউ আর প্রবল স্রোতে এই নদী হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। প্রবল স্রোত আর খরস্রোতা পানির তোড়ে প্রায়ই ঘটে ট্রলার ডুবির ঘটনা। এতে প্রাণ হারিয়েছেন অনেকেই।
নদীর এক প্রান্তে প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ ডুবোচরের কারণে ভাটার সময় ট্রলার চলাচল বা ভেড়ানো হয়ে পড়ে চরম কষ্টকর। এখানে হলো আপনার বাউফল, কালাইয়া, দশমিনা এই দক্ষিণ অঞ্চলের অনেকগুলো উপজেলা এটার সাথে সম্পৃক্ত। মানুষের আর কি প্রাণের দাবি যাতে এখানে একটা সেতু হয়। এই বাউফল থানার লোক সব এই জায়গায় চলাফেরা করে। স্কুল কলেজের শিক্ষার্থী, রোগী, কর্মজীবী সহ উপজেলার লাখো মানুষ প্রতিদিন এই নদী পার হন জীবন হাতে নিয়ে। জরুরি মুহূর্তে অসুস্থ রোগী নিয়ে বরিশাল হাসপাতালে যাওয়া যেন এক দুঃস্বপ্ন। অনেক কষ্ট হয়, তুবন অনেকে ভয় পায়, চড়তে পারে না। তুফানে উল্টে মারাও গেছে। ফেরি হইতো তাহলে ভোগান্তিটা থাকতো না। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সেতু নির্মাণের দাবি জানানো হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। অথচ একটি স্থায়ী সেতুই পারে লাখো মানুষের জীবন ঝুঁকি কমাতে। এমনই একটা দুর্গা এলাকা যা আমরা কোনোদিনই মানুষের সার্বিক সহযোগিতা পাই না। খেয়ার জন্য রাত 10টা-11টা পর্যন্ত আমাদের বসে থাকা লাগে। এই নদীর ওপর সেতু নির্মিত হলে বরিশাল থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ আরও সহজ হবে। বিষয়টি অনুধাবন করে এর আগেও আমরা এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ফিজিবিলিটি স্টাডিও করা হয়েছে। তবে বর্তমানে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো এরকম এই বিষয়ে কোনো আমরা সিদ্ধান্ত পাইনি। এদিকে ফেরির ব্যবস্থা করার বিষয়ে সড়ক ও জনপথ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চিঠি পাঠিয়েছি সড়ক ও জনপথ বিভাগে, সেখানে আমরা যাতে আপাতত একটা ফেরির ব্যবস্থা করা যায় সে বিষয়ে ইতিমধ্যে আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। দীর্ঘদিনের ভোগান্তি আর প্রাণহানির ইতিহাস পেছনে ফেলে এখন এলাকাবাসীর একটাই দাবি, সেতু নির্মাণে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অভিযান চালিয়ে 7 শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। সকাল থেকে আশুলিয়া জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদেম উদ্দিনের নেতৃত্বে আশুলিয়ার গুরাট ও গুমাইল স্কুল রোড এলাকায় 3 কিলোমিটার এলাকা জুড়ে অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় নিম্নমানের পাইপ, রাইজার চুলা জব্দ করা হয়। অভিযানে আশুলিয়া জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসওয়াদ, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলী সহ তিতাসের কারিগরি টিমের সদস্য সহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লা জেলায় বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মোট 24টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলার 11টি সংসদীয় আসনের মধ্যে 10টি আসনে ইতোমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে কুমিল্লা 11 আসন থেকে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এখন পর্যন্ত সংগৃহীত মনোনয়নপত্রের মধ্যে সর্বাধিক 12টি সংগ্রহ করেছে বিএনপি। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামের 7টি, এনসিপির 1টি, বাংলাদেশ কংগ্রেসের 1টি এবং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে 3টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। কুমিল্লা হোমনা থানা হেফাজতে ববিতা খাতুন নামে এক মহিলা হাজতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ জানায় বৃহস্পতিবার ভোর রাত 5:30টায় ওই ঘটনা ঘটে। তাকে বুধবার রাতে আটক করে থানায় আনা হয়। পুলিশ জানায় কুমিল্লার হোমনা উপজেলা আসাদপুর ইউনিয়ন ঘনিয়ারচর গ্রামের প্রবাসী স্বামী খলিল মিয়ার 2 স্ত্রী। তাদের মধ্যে বুধবার ঝগড়া হয়। এক পর্যায়ে ছোট স্ত্রী ছুরিকাঘাত করে বড় স্ত্রী ও তার 12 বছরের ছেলেকে গুরুতর আহত করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। রাতে থানায় ভোরে ওই মহিলা নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে সাতক্ষীরায় শিক্ষার্থীদের চেক হস্তান্তর, সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী কর্মীর সম্মাননা প্রদান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে জেলা শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসের উদ্বোধনের পর বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক মিস আফরোজা আখতার। পরে অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান সহ আরও অনেকে।
গাজীপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস 2025 উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে সকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, গাজীপুরের উপপরিচালক আহমদ হোসেন ভূঁইয়া ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের মধ্যে চেক বিতরণ করা হয়। মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনার সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসন, টিটিসি ও ওকাপ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সেরা রেমিটেন্স যোদ্ধা, সফল প্রবাসী সম্মাননা ক্রেস্ট সহ ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ গেটে গিয়ে শেষ হয়। পরবর্তীতে গেটের সামনে দাঁড়িয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান সহ অনেকে উপস্থিত ছিলেন। দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব দেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী এবং প্রবাসী দিবস 2025। আজ কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি একই স্থানে এসে শেষ হয়। পরে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাগুফতা হকের সভাপতিত্বে উপজেলা লাল শাপলা হলরুম সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মিরাজ হোসেন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, উপজেলা জামায়াতের আমির গাজী সোলাইমান হোসেন সহ অনেকে। লালমনিরহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক AHM রকিব হায়দার। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কার্যালয়ের সরকারি পরিচালক সাজিদুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম শিকদার। আপনি একটা হোটেলে কাজ করবেন। নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। সকাল 10টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। মুন্ডা সম্প্রদায়ের সাথে জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, উপযুক্ত পরিবেশ সৃষ্টি এবং জলবায়ু সহিষ্ণু আয় বর্ধনমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিস আফরোজা আখতার। ডক্টর মোহাম্মদ তারিকুজ্জামানের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আসাদুজ্জামান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আমিন সহ উন্নয়ন কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং মুন্ডা সম্প্রদায়ের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে ভোলায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন উপজেলার কয়েক শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশ নেয়। সকালে ভোলার যুগীরখোল থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ভোলা শহর প্রদক্ষিণ করে। পরে নতুন বাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মাহফুজুর রহমান, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন শেখদার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কেফায়েতুল্লাহ নজিব। বঙ্গোপসাগরে নিয়মিত টহলের সময় অবৈধ সিমেন্ট পাচার প্রতিহত করেছে বাংলাদেশ নৌবাহিনী। কুতুবদিয়া বহিনোঙর এলাকায় মায়ানমারে পাচারের সময় দুটি ইঞ্জিন চালিত বোট সহ ১৭৫০ বস্তা সিমেন্ট ও ৩২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় পাচার চক্রের ২৩ জন সদস্যকে আটক করে নৌবাহিনী। নৌবাহিনী জানায়, সন্দেহজনক বোট দুটি থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে বোট দুটি আটক করা হয়। আটক ব্যক্তিদের ও জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থার জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৩০টি ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ সহ ৫৩ জন জেলেকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর খাটখালী নদীর মোহনায় পরিচালিত অভিযানে একটি ট্রলিং বোট থেকে প্রায় ২৮ লাখ টাকার ট্রলিং জাল ও ২৫০০ কেজি মাছ সহ ১৬ জন জেলেকে আটক করা হয়। অন্যদিকে সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন উত্তর পশ্চিম সমুদ্র এলাকায় অভিযানে দুইটি ট্রলিং বোট থেকে প্রায় ৬,২৮ লাখ টাকার ট্রলিং জাল ও ৩,০০০ কেজি মাছ সহ ৩৭ জন জেলে আটক করা হয়। জব্দকৃত মালামাল ও আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে গতকাল ৭টি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, এদের মধ্যে বিএনপির ৪ জন এবং জামায়াতে ইসলামের ৩ জন প্রার্থী রয়েছেন। বিএনপির পক্ষে চট্টগ্রাম ১০, ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও খুলশী এবং চট্টগ্রাম ১১ বন্দর, পতেঙ্গা, ইপিজেড আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়। এছাড়া চট্টগ্রাম ৫, হাটহাজারী ও চট্টগ্রাম ৬ রাউজান আসন থেকেও বিএনপির প্রার্থীরা মনোনয়ন নেন। অন্যদিকে জামায়াতে ইসলামের প্রার্থীরা চট্টগ্রাম ৪, সীতাকুণ্ড, চট্টগ্রাম ১৪, চন্দনাইশ ও চট্টগ্রাম ১৫, সাতকানিয়া, লোহাগড়া আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ৩ শতাধিক সাধারণ মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে ভারত সীমান্তবর্তী কসবা উপজেলার বিদ্যানগর গ্রামে শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করেন ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। অনুষ্ঠানে ৬০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সীমান্ত এলাকা সবসময়ের জন্যই নরসিংদীর বেলাবতে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আজিজ সারতাজ জায়েদ, বেলাবো থানা অফিসার ইনচার্জ SM আমানুল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলর আহ্বায়ক শামসুল হক, সদস্য সচিব আব্দুল খালেক মাস্টার, জামায়াতের আমির মোহাম্মদ জহিরুল ইসলাম, এনসিপির আহ্বায়ক সাইদি হাসান নওফেল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে। এবার সবিতে ভর্তি হতে আবেদন করেছে ২,৩০,৩৯৬ জন শিক্ষার্থী। ভর্তি কমিটি জানায়, বিজ্ঞান অনুষদের এই ইউনিটে সর্বাধিক ৮৬,৬৬৭ জন আবেদন করেছেন। কলা ও মানববিদ্যার বি ইউনিটে আবেদন পড়েছে ৬৮,৫০৮টি, সমাজবিজ্ঞান ডি ইউনিটে ৫০,৮২৬টি এবং ব্যবসায় প্রশাসন সি ইউনিটে ১৬,৬২৯টি আবেদন জমা পড়েছে। আগামী ২ জানুয়ারি চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতবারের মতো এবারও ১০০ নম্বরের বহু নির্বাচনী প্রশ্নে ১ ঘন্টার পরীক্ষা নেওয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মিজানুর রহমান। সকালে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী জাকির মুন্সির কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সাথে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের জামায়াতের নির্বাচন পরিচালক ইয়াহিয়া খালিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঝালকাঠির নলছিটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হাবিবের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ নাজমুল হোসেন উপস্থিত সকলের মাঝে নির্বাচনী আচরণবিধি অবহিত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর ইসলাম, মাইটিভির নলছিটি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রাশেদ খান মিঠু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করায় কৃতী শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দিয়েছে কালিয়াকৈর উপজেলার অফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। সকালে উপজেলার লতিফপুর এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে 16 জন কৃতী শিক্ষার্থীকে হেলিকপ্টারে উড়িয়ে এই ব্যতিক্রমী সংবর্ধনা প্রদান করা হয়। ব্যতিক্রমী এই আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে বিশেষ ভূমিকা রাখে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর 1 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মেয়র মুজিবুর রহমান, প্রতিষ্ঠানের চেয়ারম্যান জলিল উদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন সহ বিশিষ্টজনেরা। চাঁদপুরের মতলব উত্তরে ঘাসিরচর কিশোর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঘাসিরচর পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা শেষে চ্যাম্পিয়ন দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গোলাম মোস্তফা সরকার মন্টুর সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন রাশিদুল হাসান চাঁদ। ফাইনাল খেলায় কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করেন। আমি আমার বক্তব্য তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে আছে।